হুম, আজকের এই মানে আজকের এই গভীর আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রতিদিন তো আমাদের সামনে নতুন কিছু জানার বা নতুন কিছু ভাবার কত রকম তথ্যসূত্রই আসে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। মানে কখনো কোনো গবেষণাপত্র, কখনো কোনো দীর্ঘ প্রবন্ধ। আবার কখনো খবরের বিশ্লেষণও থাকে। ঠিক। কিন্তু আজকের আলোচনার কেন্দ্রে যে তথ্যসূত্রটা রয়েছে আম, সেটা একেবারেই আলাদা আর অসম্ভব শক্তিশালী একটা টেক্সট। একদমই তাই। এটা কোনো সাধারণ গদ্য নয়, আসলে এটা একটা কবিতা। শিরোনাম আমি মরতে রাজি আছি। বেশ চমকে দেওয়ার মতো একটা নাম। হ্যাঁ, এবং যারা শুনছেন তাদের প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার। প্রথম দর্শনে এই শিরোনামটা শুনে হয়তো মানে এটিকে কেবল মৃত্যুবরণের বা আত্মহুতির কোনো গাঢ় স্বীকারোক্তি বলে মনে হতে পারে। হ্যাঁ, অনেকেরই মনে হতে পারে যে এখানে বুঝি জীবনের প্রতি প্রবল কোনো হতাশার কথা বলা হয়েছে। ঠিক, কিন্তু যখন আমরা এই পাঠ্যের গভীরে ডুব দেব তখন বোঝা যাবে যে এটি আসলে মৃত্যুর কবিতা নয়। একেবারেই না। এটি হল সমস্ত শৃঙ্খল ভেঙে নির্ভীকভাবে বাঁচার এক অসামান্য ঘোষণাপত্র। আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্যই হল এই কবিতার প্রতিটি স্তবকে লুকিয়ে থাকা রূপকগুলোকে ডিকোড করা। মানে কিভাবে চরম মৃত্যু ভয়হীনতা একজন মানুষকে জীবনের অন্যান্য সমস্ত ভয় থেকে মুক্তি দেয় সেটাই। একদম সেই দর্শনটি আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এই পাঠ্যের মনস্তাত্ত্বিক গভীরতা। একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই। এই কবিতায় প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে সমাজের প্রাতিষ্ঠানিক ভয় সবকিছুকেই অত্যন্ত সুকৌশলে এবং রূপকের সাহায্যে তুলে ধরা হয়েছে। এবং এই সব কিছুর বিপরীতে কথক এক অদ্ভুত অবিচল অবস্থানে দাঁড়িয়ে আছেন। অবিচল অবস্থান, কারণ তিনি মৃত্যুকে মেনে নিয়েছেন। ঠিক তাই, কারণ তিনি চূড়ান্ত পরিণতি অর্থাৎ মৃত্যুকে সম্পূর্ণভাবে মেনে নিয়েছেন। একটু ভেবে দেখলে বোঝা যায় মানুষের অবচেতন মনের সবচেয়ে বড় ভয় হল মৃত্যু ভয়। হ্যাঁ, অস্তিত্বের সংকট। একদম। মনোবিজ্ঞান বলে আমাদের দৈনন্দিন জীবনের সিংহভাগ দুশ্চিন্তা, তা সে কেরিয়ার হারানোর ভয় হোক বা সমাজে একঘরে হওয়ার ভয়, এমনকি শারীরিক অসুস্থতার ভয়, সবকিছুর মূলে রয়েছে কোনো না কোনোভাবে অস্তিত্ব সংকটের এই আদিম ভীতি। অর্থাৎ মূল শিকড়টা ওই মৃত্যু ভয়েই গাথা। ঠিক। কথক যখন সেই আদিম ভীতিটিকেই তুচ্ছ করে ফেলেন, তখন বাইরের জগতের কোনো শাসন বা আস্ফালনই তাকে আর স্পর্শ করতে পারে না। তিনি এমন এক মানসিক স্তরে পৌঁছে যান যেখান থেকে ভয় দেখিয়ে তাকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। ওকে, চলুন বিষয়টি একটু খুলে দেখা যাক। হ্যাঁ, চলুন। কবিতার একেবারে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির রুদ্র রোষের কথা, গ্রীষ্মের আসরিক উত্তাপ বা অমাবস্যার গহন অন্ধকার। খুব শক্তিশালী রূপক। হ্যাঁ, এই ধরনের চরম প্রাকৃতিক অবস্থার কথা বলে কবি কিন্তু থামছেন না। তিনি এর ঠিক সমান্তরালেই নিয়ে আসছেন মানুষের তৈরি এক জটিল কাঠামোর কথা। আইনি কাঠামোর কথা। ঠিক, তিনি বলছেন আইনের পেঁচানো রাস্তায় কেউটে বা গোখরো যাই থাক না কেন, আমার ভয় নেই। বাহ! মানে একদিকে প্রকৃতির আদিম ভয়, অন্যদিকে সভ্যতার তৈরি আইনি কাঠামোর ভয়। কিন্তু আমার প্রশ্ন হল, প্রকৃতির তো একটা নিজস্ব নিয়ম আছে, কিন্তু এই আইনের রাস্তাকে সাপের সাথে তুলনা করার পেছনের মনস্তত্ত্বটা আসলে কি? এটি একটি অসাধারণ চিন্তার জায়গা। একটু ভেবে দেখলে বোঝা যায় আইনি ব্যবস্থা বা কাঠামোগত জটিলতা প্রায়শই সাধারণ মানুষের কাছে একটা গোলক ধাঁধার মতো মনে হয়। হ্যাঁ, সাধারণ মানুষ তো কোর্ট কাচারিকে ভয়ই পায়। একদম। সেখানে পদে পদে বিপদের হাতছানি থাকে। সাধারণ মানুষ এই আইনি প্যাঁচ বা কাঠামোগত হয়রানিকে আক্ষরিক অর্থেই বিষাক্ত সাপের মতো ভয় পায়। কারণ আইনি জটিলতার একটি ছোবল মানুষের স্বাভাবিক জীবনকে আর্থিকভাবে এবং সামাজিকভাবে পঙ্গু করে দিতে পারে। এবং সমাজ বা রাষ্ট্র তো এটাকে ব্যবহারও করে। ঠিক বলেছেন, সমাজ এবং রাষ্ট্র অনেক সময়ই এই কাঠামোগত ভীতিকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষকে অনুগত রাখার জন্য। ভয় দেখিয়ে বশ করা। কিন্তু যে মানুষটি সবকিছুর শেষে মরতে রাজি আছেন, তার কাছে এই সাপের বিষও আর কোনো ভয়ের কারণ তৈরি করতে পারে না। এটি মূলত কাঠামোগত ভীতি প্রদর্শনের বিরুদ্ধে এক প্রকার নীরব অথচ শক্তিশালী বিদ্রোহ। দারুণ একটা পয়েন্ট। রাষ্ট্র বা সমাজ যখন আইনের ভয় দেখিয়ে কাউকে নিয়ন্ত্রণ করতে চায়, তখন সেই নিয়ন্ত্রণের মূল চাবিকাঠিটাই অকেজো হয়ে যায় যদি সেই মানুষটির মনে আর হারানোর মতো কোনো ভয় অবশিষ্ট না থাকে। বিষয়টা অনেকটা এমন যে আপনি যদি কাউকে ভয় দেখাতে চান, তবে তার বেঁচে থাকার প্রবল ইচ্ছা থাকতে হবে। একদম তাই। সেই ইচ্ছাই যদি না থাকে,
তবে ভয়ের অস্ত্রটাই তো ভোঁতা হয়ে যায়। ঠিক। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, কারণ এখানেই বিষয়টা দারুণ কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। কবিতায় শুধু যে কাঠামোগত বা আইনি গম্ভীর বিষয় নিয়ে কথা বলা হয়েছে তা নয়, অত্যন্ত সুনিপুণভাবে মানুষের একদম ব্যক্তিগত অনুভূতির জায়গাতেও আঘাত করা হয়েছে। সম্পর্কের জায়গাটা, তাই তো? বলা হচ্ছে, ভালোবাসার ছদ্মবেশে চৈতালি হাওয়ায় ভেসে নিবিড় বার্তালাপের মাঝে সুর কেটে গেলে আমার ভয় নেই। মানে প্রেমে প্রতারিত হওয়ার ভয় বা সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়। খুব চেনা একটা ভয় এটা। আর সবচেয়ে অদ্ভুত এবং সাহসিকতার জায়গাটি হল, কথক বলছেন, অনেক ভুল করে হাজার পস্তানোর পর আবারও ভুল করতে আমার ভয় নেই। এখানেই দর্শনটা খুব গভীর। কিন্তু একটু দাঁড়ান, এখানে একটা খটকা লাগছে। মানুষ তো সাধারণত একবার কষ্ট পেলে গুটিয়ে যায়, সম্পর্ক ভেঙে গেলে নতুন করে কাউকে বিশ্বাস করতে ভয় পায়। এই যে বারবার ভুল করার কথা বলা হচ্ছে, এটা কি এক ধরনের অপরিণামদর্শিতা নয়? এখানেই এই দর্শনের সবচেয়ে সূক্ষ্ম জায়গাটি লুকিয়ে আছে। এটিকে অপরিণামদর্শিতা বলার চেয়ে মানুষের দুর্বলতাকে মেনে নেওয়ার একটি অদ্ভুত সুন্দর রূপ বলাটাই বেশি যুক্তিযুক্ত। দুর্বলতাকে মেনে নেওয়া? তো হতে চায় না, নিজের ইগোর মৃত্যু দেখতে চায় না। আমরা প্রত্যেকেই আমাদের চারপাশে সুরক্ষার একটি অদৃশ্য দেয়াল তুলে রাখি, যাতে কেউ আমাদের আবেগে আঘাত করতে না পারে। সেলফ ডিফেন্স মেকানিজম যাকে বলে। ঠিক তাই। কিন্তু এই কবিতায় কথকের সেই আত্মরক্ষার দেয়ালটি আর নেই। যখন মানুষের মন থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চূড়ান্ত তাগিদ শূন্যের কোঠায় নেমে আসে, তখন সে হৃদয় ভাঙার ভয়কেও জয় করতে পারে। মানে ভুল করাটাকে সে আর ভয় পাচ্ছে না। একদম। বারবার ভুল করাটা আসলে এখানে বোকামি নয়, এটি হলো জীবনের অভিজ্ঞতাকে কোনো শর্ত ছাড়া গ্রহণ করার প্রবল স্পৃহা। এটি প্রমাণ করে যে মৃত্যুভয়হীন মানুষ শুধু বীরত্বই দেখায় না, সে ভালোবাসতেও পারে সবটুকু দিয়ে। এবং আঘাত পেলেও সে গুটিয়ে যায় না। ঠিক। আহত হয়েও সে বারবার ভালোবাসার ঝুঁকি নিতে পিছপা হয় না, কারণ সে জানে যে কোনো আঘাতই তাকে আর মানসিকভাবে ধ্বংস করতে পারবে না। দারুণ একটা উপমা দিয়েছেন। এটা অনেকটা সেই পুরনো অভ্যাসের মতো, যেখানে বারবার হোঁচট খেয়েও মানুষ আবার নতুন করে বিশ্বাস করতে চায়। এটি মানুষের এক আশ্চর্য জীবনী শক্তির প্রমাণ। হ্যাঁ, ঠিক তাই। মানে মৃত্যুভয় না থাকার অর্থ এই নয় যে মানুষটি অনুভূতিহীন রোবট হয়ে গেছেন, বরং তিনি আরও বেশি করে মানবিক হয়ে উঠেছেন, যেখানে ভুল করার স্বাধীনতাটুকুও তিনি প্রবলভাবে উপভোগ করছেন। সম্পূর্ণ মুক্ত একটা অবস্থা। এরপরই কবিতায় এমন একটি অদ্ভুত উপমার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করানো হয়েছে, যা শুনলে রীতিমতো চমকে উঠতে হয়। বলা হচ্ছে, পাকস্থলীর ভুলভুলাইয়াতে ঘাপটি মেরে পাথর সেজে বসে থাকতে আমার ভয় নেই। হ্যাঁ, গল ব্ল্যাডারের পাথর। এবং ঠিক এর পরের লাইনেই বলা হচ্ছে, ডাক্তার হোক বা সেন্সর বোর্ড, কারও বেপরোয়া কাঁচিতে আমার ভয় নেই। আমি সত্যিই বুঝতে পারছি না, একটা শারীরিক অসুস্থতা বা গলব্লাডারের পাথরের সাথে সেন্সর বোর্ডের মতো একটি রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক কাঠামোর তুলনা কিভাবে আসে। আপাতদৃষ্টিতে এটা বেশ অদ্ভুত শোনালেও হ্যাঁ, এই দুটো বিষয় তো ধারণাগত দিক থেকে সম্পূর্ণ আলাদা। আলাদা মনে হলেও এই দুটি ভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক স্থাপন করাটা সত্যি এই পাঠ্যের একটি অন্যতম প্রধান বুদ্ধিবৃত্তিক চমক। আচ্ছা। অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখব যে এখানে শরীরের ভেতরে লুকিয়ে থাকা পাথর বা রোগের সাথে সমাজের বা রাষ্ট্রের ভেতরে লুকিয়ে থাকা কোনো অপ্রিয় সত্য বা ভিন্ন মতের তুলনা করা হয়েছে। ও, বুঝতে পারছি। একজন শল্যচিকিৎসক যেমন বেপরোয়া কাছি চালিয়ে শরীরের ভেতর থেকে পাথর বা অবাঞ্ছিত অংশ কেটে বাদ দেন, ঠিক তেমনি সেন্সর বোর্ডও সমাজের বা শিল্পের শরীর থেকে সেই সব চিন্তাধারা কেটে বাদ দিতে চায় যা প্রচলিত কাঠামোর জন্য অসুবিধাজনক। মানে দুটো জায়গাতেই একটা কাঁচি চালানোর ব্যাপার আছে। একদম। উভয় ক্ষেত্রেই একটি কর্তৃত্বপূর্ণ কাঁচি বা ছেদন প্রক্রিয়ার ব্যবহার হচ্ছে। কিন্তু মৃত্যুঞ্জয় কথক বলছেন, তিনি এই শারীরিক ছেদন বা মানসিক কণ্ঠরোধ কোনোটাকেই ভয় পান না। কারণ তার হারানোর কিছু নেই। ঠিক, কারণ যখন কেউ নিজের অস্তিত্বকে বিলীন করতে প্রস্তুত, তখন তার চিন্তা বা আদর্শকে সেন্সর করে বা তার শরীরে কাছি চালিয়ে থাকে আর কোনোভাবেই দমানো সম্ভব নয়। শারীরিক কষ্ট বা চিন্তার উপর বিধিনিষেধ সবকিছুই তখন তুচ্ছ হয়ে যায়। এই উপমাটা সত্যি আমাদের ভাবতে বাধ্য করে। শরীরের ওপর ডাক্তারি কাঁচি আর শিল্পের ওপর সেন্সর বোর্ডের কাঁচি, দুটোরই উদ্দেশ্য হল কোনো কিছুকে কেটে বাদ দেওয়া বা নিয়ন্ত্রণ করা। এবং কথক দুটোকেই অস্বীকার করছেন। ঠিক ঠিক। এখানে আমরা কবিতার আরেকটা শিহরণ জাগানো অংশে প্রবেশ করছি।
লাইনগুলো শুনলে মনে হয় যেন কোনো অন্ধকার রহস্য বা রাজনৈতিক উত্তেজনায় ভরা গল্পের দৃশ্য দেখছি। হ্যাঁ, থ্রিলারের মতো কিছুটা। কথক বলছেন, গৈরিক বস্ত্র অপহরণকারীদের কুটিল জটিল ষড়যন্ত্রের অভিসন্ধিতে আমার ভয় নেই। আবার বলছেন, গোপন তথ্য সরবরাহের চোরাহাস্তায় আমার ভয় নেই। এমনকি ভয় দেখানোর নিমিত্ত ভাড়াটে গুন্ডায় আমার ভয় নেই। এই যে ষড়যন্ত্র, গোপন তথ্য, ভাড়াটে গুন্ডা, এই শব্দগুলো তো অত্যন্ত ভারী এবং অন্ধকার জগতের সাথে যুক্ত। একদমই তাই। মৃত্যুর মতো একটি চিরন্তন দার্শনিক বিষয়ের কবিতায় সমাজের এই বাহ্যিক এবং পাশবিক হুমকির কথাগুলো কেন টেনে আনা হলো? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এখানে আমাদের একটি বিষয় খুব স্পষ্টভাবে বোঝা প্রয়োজন। এই পাঠ্যে যে গৈরিক বস্ত্র বা নির্দিষ্ট কোনো আদর্শিক পরিভাষার ব্যবহার করা হয়েছে, তা নিয়ে আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের হয়ে বা বিপক্ষে অবস্থান নিচ্ছি না। অবশ্যই না। আমরা শুধু সাহিত্যিক বিশ্লেষণ করছি। ঠিক, সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই রূপকটির সাহিত্যিক ও মনস্তাত্ত্বিক মূল্য বিশ্লেষণ করাই আমাদের কাজ। এই লাইনগুলো মূলত বাহ্যিক জগতের যে কোনো ধরনের চরমপন্থী রাজনৈতিক, সামাজিক বা পেশিশক্তির হুমকির প্রতীক। পেশিশক্তি দিয়ে ভয় দেখানো? হ্যাঁ, সমাজ বা রাষ্ট্রযন্ত্র যখন যুক্তির বদলে পেশিশক্তি, গোপন ষড়যন্ত্র বা ভাড়াটে গুন্ডার ভয় দেখিয়ে কোনো মানুষের কণ্ঠ রোধ করতে চায়, তখন তারা আসলে কি করে? তারা সেই মানুষটির জীবনের প্রতি, পরিবারের প্রতি বা সামাজিক সম্মানের প্রতি যে মমতা রয়েছে, তাকে পুঁজি করেই ভয়টা দেখায়। দুর্বল জায়গায় আঘাত করে। একদম। এই চরমপন্থী শক্তিগুলো বিশ্বাস করে যে শারীরিক বা সামাজিক ক্ষতির হুমকি দিলে যে কোনো মানুষ শেষ পর্যন্ত মাথা নত করবে। কিন্তু কথকের বয়ান প্রমাণ করে যে যখন কোনো মানুষের অভ্যন্তরীণ ভীতি শূন্য হয়ে যায়, তখন বাইরের পৃথিবীর কোনো জটিল ষড়যন্ত্র বা গুন্ডামি তাকে আর দমাতে পারে না। মানে সমীকরণটাই উল্টে যাচ্ছে। ঠিক, এটি আসলে শোষক এবং শোষিতের মধ্যকার ক্ষমতার সমীকরণটাকে পুরোপুরি উল্টে দেওয়ার একটি চিত্র। যখন ভুক্তভোগী নিজেই ঘোষণা করেন যে তিনি মরতে রাজি আছেন, তখন অত্যাচারীর সমস্ত হাতিয়ার অকেজো হয়ে যায়। চমৎকার বলেছেন। ক্ষমতার পুরো সমীকরণটাই বদলে যায়। ভয় দেখানো তখনই সফল হয় যখন সামনের মানুষটি তার জীবন বা সম্পদ আঁকড়ে ধরে রাখতে চায়। এই চাওয়াটাই যখন শূন্য হয়ে যায়, তখন বড় থেকে বড় হুমকিও বাতাসের মতো মিলিয়ে যায়। একদম ঠিক কথা। এরপর কবিতাটির আরও গভীর এক দার্শনিক স্তরে প্রবেশ করেছে। জীবনের যন্ত্রণা এবং অস্তিত্ব সংকটের দিকগুলো খুব স্পষ্টভাবে উঠে এসেছে। একটি লাইন আছে, জীবনে বেঁচে থাকার দণ্ড যদি মৃত্যু হয়, আমার ভয় নেই। খুব ভারী একটা লাইন। এর পাশাপাশি রয়েছে, গোমুখ থেকে গঙ্গাসাগর পরিক্রমায় আমার ভয় নেই এবং কড়িকাঠ গুণে রাত্রি যাপনে আমার ভয় নেই। হ্যাঁ, এই রূপকগুলো অসাধারণ। এই গোমুখ থেকে গঙ্গাসাগর পরিক্রমা তো একটি দীর্ঘ, ক্লান্তিকর এবং দুর্গম যাত্রার প্রতীক। আর কড়িকাঠ গোনা মানে তো চরম দুশ্চিন্তায় বিনিদ্র রাত কাটানো। কিন্তু বেঁচে থাকাকে দণ্ড বা শাস্তি বলা হচ্ছে কেন? জীবন তো একটি উপহার হওয়ার কথা ছিল। এই জায়গাটি মানুষের অস্তিত্ববাদের সবচেয়ে কঠিন একটা প্রশ্ন তুলে ধরে। মানুষ আসলে মৃত্যুকে বেশি ভয় পায় নাকি জীবনের যন্ত্রণাকে? ভাবার মতো প্রশ্ন। জীবনের এই যে দীর্ঘ যাত্রা, যা গোমুখ থেকে গঙ্গাসাগরের মতো দুর্গম, তাতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। কখনো কখনো জীবনের এই বোঝাই, দায়িত্ব, এই অবিরাম ছুটে চলা এত ভারী হয়ে ওঠে যে বেঁচে থাকাটাই একটা ক্লান্তিকর শাস্তির মতো মনে হয়, যার শেষ পরিণতি হিসেবে মৃত্যুই একমাত্র বিশ্রাম। এক ধরনের মুক্তি বলা যায়। ঠিক, রাতে ঘুম না আসা, কড়িকাঠ গোনা, এগুলো হলো অস্তিত্বের চরম হতাশা, একাকিত্ব এবং আধুনিক জীবনের অন্তহীন দুশ্চিন্তার প্রতীক। একজন মানুষ হয়তো ভাবছেন তার পরিবারের ভবিষ্যৎ কী হবে, তার আর্থিক স্থিতি কিভাবে বজায় থাকবে। নিত্যদিনের লড়াই। কিন্তু এই সমস্ত যন্ত্রণাকে স্বীকার করেও কথক বলছেন তার ভয় নেই, কারণ তিনি জীবনের এই পুরো বৃত্তটাকে, এর আনন্দ, এর ক্লান্তি, এর বিনিদ্র রজনী, সব কিছুকেই একটা বৃহত্তর সত্য হিসেবে মেনে নিয়েছেন। আর এই মেনে নেওয়ার চূড়ান্ত রূপটি আমরা দেখতে পাই কবিতার একেবারে শেষ এবং সবচেয়ে শক্তিশালী রূপকটিতে। হ্যাঁ, ঠিক ধরেছেন। কবিতার সেই চরম অংশ যেখানে বলা হচ্ছে, চিতায় শুয়ে নিজের মুখে আগুন দিতে আমার ভয় নেই। এই লাইনটা সত্যি নাড়িয়ে দেওয়ার মতো। এই লাইনটি পড়ার পর আসলেই কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকতে হয়। নিজের চিতায় শুয়ে নিজের মুখে আগুন দেওয়া, এটি আক্ষরিক অর্থে সম্পূর্ণ অসম্ভব একটি কাজ হলেও রূপক হিসাবে এর চেয়ে শক্তিশালী এবং চরম কোনো দৃশ্য হয়তো আর হতে পারে না। না, হতে পারে না।
এই দৃশ্যপট আমাদের মনে একটা প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে। এর পেছনের মূল বক্তব্যটা আসলে কি? এটি হল আত্মনির্ভরশীলতা এবং ব্যক্তিগত স্বাধীনতার একেবারে চূড়ান্ত, অসহহীন রূপ। সাধারণত মানুষের শেষকৃত্য সম্পূর্ণ করে তার আপনজনেরা, তার সন্তানেরা বা আত্মীয় স্বজন। হ্যাঁ, সমাজের একটা নিয়ম আছে। অর্থাৎ মানুষ মৃত্যুর পরেও অন্যের উপর সমাজের রীতিনীতির উপর নির্ভরশীল থাকে। কিন্তু এই কবিতায় কথক নিজের শেষ কাজটুকু নিজেই করার প্রবল সাহসিকতা দেখাচ্ছেন। এটি প্রতীকী অর্থে বোঝায় যে তিনি তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত, এমনকি নিজের অস্তিত্ব বিলীন করার সিদ্ধান্তেরও সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন। মানে কারো মুখাপেক্ষী না থাকা। একদম। তার এই যাত্রায় তিনি কারো মুখাপেক্ষী নন, কারো কাছে দায়বদ্ধ নন এবং সমাজের কোনো নিয়মের কাছে মাথা নত করতে তিনি প্রস্তুত নন। যখন একজন মানুষ মানসিক স্তরে এতটা স্বাধীন হয়ে যান যে নিজের ধ্বংসযজ্ঞেরও পৌরোহিত্য তিনি নিজেই করতে পারেন, তখন এই পৃথিবীর কোনো শক্তিই তাকে আর পরাভূত করতে পারে না। তিনি তখন সব ধরনের হিসাব নিকাশের ঊর্ধ্বে চলে যান। তাহলে এই সব কিছুর অর্থ আসলে কি দাঁড়ালো? যারা শুনছেন তাদের প্রতিদিনের জীবনের সাথে এই গভীর এবং আপাতদৃষ্টিতে চরম দর্শনের সম্পর্কটা ঠিক কোথায়? এটা খুব জরুরি একটা প্রশ্ন। প্রতিদিন সকালে উঠে যানজট ঠেলে অফিসে যাওয়া, বসের বকুনি খাওয়ার ভয়, ব্যাংকের ঋণ মেটানোর দুশ্চিন্তা, পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার ভয়, সম্পর্ক ভেঙে যাওয়ার দুশ্চিন্তা। আমাদের দৈনন্দিন জীবন তো এই ছোট ছোট অসংখ্য ভয়েই জর্জরিত। হ্যাঁ, আমরা সারাক্ষণই কিছু না কিছু নিয়ে ভয়ে থাকি। কিন্তু এই কবিতা বা এই আলোচনাটি আমাদের এক অন্যরকম আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। একটু গভীরভাবে ভেবে দেখলে বোঝা যায়, দৈনন্দিন জীবনের এই ছোটখাটো দুশ্চিন্তা, সম্পর্কের টানাপোড়েন, শারীরিক অসুস্থতার ভয় বা ক্যারিয়ারের অনিশ্চয়তা সবকিছুই কত তুচ্ছ, কত ক্ষুদ্র মনে হয় যখন কেউ মানসিক স্তরে নিজের অস্তিত্বের সবচেয়ে বড় ভয়টির, অর্থাৎ মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত থাকে। জীবনের এই প্রতিদিনের লড়াইগুলো তখন আর আমাদের পঙ্গু করে দিতে পারে না। ঠিক বলেছেন। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তথ্যের আধিক্য, তীব্র প্রতিযোগিতা এবং চরম দুশ্চিন্তায় ভরা আজকের এই পৃথিবীতে এই চরম আত্মসমর্পণের দর্শনটি আসলে মানুষকে সবচেয়ে বেশি ক্ষমতায়ন করে। ক্ষমতায়ন মানে এম্পাওয়ার করে। একদম। আমরা সারা জীবন কাটিয়ে দিই কিছু না কিছু বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টায়। কখনো অর্থ, কখনো সম্মান, কখনো সম্পর্ক, কখনো স্রেফ প্রাণটা। আর এই বাঁচিয়ে রাখার মরিয়া চেষ্টায় আমাদের সবচেয়ে দুর্বল করে তোলে, আমাদের পদে পদে আপোস করতে বাধ্য করে। হারানোর ভয় থেকে তো আপোস আসে। ঠিক তাই। কিন্তু এই পাঠ আমাদের শেখায় যে সবকিছু হারানোর ভয় থেকে মুক্তি হল প্রকৃত স্বাধীনতা। যখন মানুষের হারানোর আর কিছু বাকি থাকে না, অথবা হারানোর ভয় যখন আর মনকে তাড়া করে না, কেবল তখনই মানুষ প্রকৃত অর্থে নিজের শর্তে স্বাধীনভাবে জীবন যাপন করতে পারে। এটি কোনো নেতিবাচক দর্শন নয়, বরং এটি হল মন থেকে সমস্ত শেকল ছিঁড়ে ফেলার একটি ইতিবাচক মন্ত্র। সত্যি এক অসাধারণ এবং চোখ খুলে দেওয়া আলোচনা। একটি মাত্র কবিতার ভেতরে যে এতটা মনস্তাত্ত্বিক, সামাজিক এবং দার্শনিক গভীরতা লুকিয়ে থাকতে পারে, তা হয়তো এইভাবে পড়তে পড়তে বিশ্লেষণ না করলে আমাদের জানাই হতো না। হ্যাঁ, পাঠ্যের গভীরে না গেলে এটা বোঝা মুশকিল। ব্যক্তিগত সম্পর্কের দুর্বলতা থেকে শুরু করে রাষ্ট্রের নিপীড়ন, সব কিছুকে একটা সুতোয় বাঁধা হয়েছে মৃত্যুভয়হীনতার দর্শনের মাধ্যমে। সবশেষে একটি কথা ভেবে দেখার মতো, যারা আমাদের সাথে এই পুরো সময়টা ধরে যুক্ত ছিলেন, তাদের জন্য একটি সম্পূর্ণ নতুন দিক থেকে প্রশ্ন রেখে যেতে চাই। দারুণ হবে ব্যাপারটা। যদি সম্পূর্ণ নির্ভীক হওয়ার জন্য আমাদের মানসিক স্তরে সবকিছু হারানোর জন্য প্রস্তুত থাকতে হয়, এমনকি নিজের জীবনটুকুও, তবে কি এই সত্যিকারের স্বাধীনতা মানব সমাজের একটি স্থিতিশীল অংশ হওয়ার ধারণার সম্পূর্ণ পরিপন্থী নয়? বেশ জটিল একটা চিন্তা। আমরা কি সত্যি পুরোপুরি স্বাধীন হতে পারি এবং একই সাথে সমাজ, পরিবার বা প্রিয়জনদের সাথে গভীরভাবে যুক্ত থাকতে পারি? যদি আমরা কোনো কিছুই হারানোর ভয় না করি, তবে কি আমরা শেষ পর্যন্ত বড্ড একা হয়ে যাই না? নাকি এই একাকিত্বই হল সবচেয়ে বিশুদ্ধ স্বাধীনতা? এটা নিয়ে আসলে অনেক ভাবার সুযোগ আছে। হ্যাঁ, এই ভাবনাটি আপনাদের নিজেদের অন্বেষণের জন্যই তোলা থাকলো। আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয়, নতুন কোনো চিন্তার খোরাক নিয়ে আবারও কথা হবে। হ্যাঁ, আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভাবতে থাকুন আর ভয়হীন বাঁচার এই অদ্ভুত সুন্দর দর্শনকে নিজের মতো করে অনুভব করার চেষ্টা করুন। ভালো থাকবেন।